নমস্কার। আজকের সাসপেন্স স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আমাদের আজকের গল্প গোরস্থানে অজানা ভয়। লেখক শুভঙ্কর চক্রবর্তী। আব্দুল রশিদ, মোহাম্মদ আক্তার ও রফিক আহমেদ নামে তিন যুবক বাংলাদেশ থেকে ভারতের উত্তরাখণ্ডের পাহাড়ি শহর আলমোড়ায় বেড়াতে এসেছে। সকাল 10টা নাগাদ তারা এখানে এসে পৌঁছে হোটেলে ব্যাগপত্র রেখে শহরটা ঘুরে দেখার জন্য তারা বের হলো। কিছুক্ষণ ঘুরতে ঘুরতে তারা একটা জায়গায় এসে দেখল তাদের সামনের রাস্তা থেকে বাঁদিকের একটা রাস্তা কিছু দূর গিয়ে একটা জঙ্গলের মধ্যে ঢুকে গেছে। কিছুক্ষণ তারা নিজেদের মধ্যে মুখ চাওয়াচাওয়ি করল। তারপর রশিদ তার দুই বন্ধুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, "কি রে, ওই দিকে যাবি?" আক্তার বলল, "ওইদিকে কি আছে তা তো জানি না, তার থেকে কাউরে জিগাইলে কেমন হয়?" রফিক বলল, "কারে জিগামু, কেউরে তো দেখতে আসি না।" রশিদ বলল, ওই ওই তো একজন আইতাছে মনে লয়। দূর থেকে দেখা গেল একটা লোক তাদের দিকে এগিয়ে আসছে। লোকটা কাছে আসতেই রশিদ তাকে হিন্দিতে জিজ্ঞেস করল, "ভাই সাহব, ইধার কুছ দেখনে কা চিজ হ্যায়?" লোকটা হিন্দিতে যা বলল তার বাংলা করলে দাঁড়ায়, "ওদিকে দেখার মতো তেমন কিছু নেই, খালি একটা গোরস্থান আছে, কিন্তু ওই গোরস্থানে যাবেন না, বড় খারাপ জায়গা, ওখানে গেলে কেউ আর ফিরে আসে না।" রশিদ জিজ্ঞেস করল, "কেউ जो जाता है क्यों नहीं फिरता है? क्या वहाँ कोई भूत रहता है?" লোকটা বলল, "ভূত আছে কিনা আমি জানি না, 20 বছর আগে ওখানে শেষ কবর দেওয়া হয়েছিল। যারা কবর দিতে গেছিল তারা কেউ আর ফিরে আসেননি। এরপরেও 2-4 জন ডানপিটে ছোকরা ইচ্ছে করেই সেখানে গেছিল কি হয় দেখতে, তারাও কেউ আর ফিরে আসেনি।" লোকটার কথা শুনে রশিদ বাদে বাকি দুজন একটু ভয় পেল। রশিদ লোকটাকে বলল, "ঠিক है, हम लोग वहाँ नहीं जाएगा।" লোকটা তাদের বলল, "আপনারা কোথা থেকে এসেছেন?" তখন তিনজনই তাদের পরিচয় দিল এবং কোথা থেকে এসেছে বলল। লোকটা বলল, "আপনারা বাঙালি বাবু, খুব ভালো লোক, মাছ ভাত খান, রসগোল্লা খান, ঠিক আছে, আপনাদের সঙ্গে পরে দেখা হবে, কিন্তু খবরদার ও গোরস্থানে যাবেন না। এখানে অনেক মন্দির আছে, অনেক ঘোরার জায়গা আছে, সেখানে যান, ঘুরুন ফিরুন, আনন্দ করুন। আচ্ছা, এবার আমি চলি, পরে দেখা হবে।" বলে লোকটা চলে গেল। রশিদ বলল, "চল, গোরস্থানটা ঘুরে আহি।" আক্তার আর রফিক সঙ্গে সঙ্গে তাকে বাধা দিল। অনেক করে বোঝানোর পর রশিদ গোরস্থানে যাওয়া থেকে বিরত হলো। তারা তখন সোজা রাস্তা ধরেই হাঁটতে লাগলো। কিছু দূর যাবার পর তারা এমন একটা জায়গায় পৌঁছলো যেখানে নীল নির্মল নির্মেঘ আকাশে
দূরে কতগুলো বরফাবৃত শৃঙ্গ দেখা যাচ্ছে, নন্দাদেবী, ত্রিশূল প্রভৃতি। এই দৃশ্য দেখে তারা মুগ্ধ হয়ে গেল। তারা গ্রাম বাংলার ছেলে, কখনো এসব আগে দেখেনি, তবে শুনেছিল। মন্দির বাদে আরও কয়েকটা সুন্দর জায়গা ঘুরে তারা হোটেলে ফিরল। সেই দিন রাতেই তাদের বন্ধু আক্তারের হার্ট অ্যাটাক হলো। তখন রাত প্রায় 9টা বাজে। রশিদ হোটেলের ম্যানেজারের কাছ থেকে ডাক্তারের অ্যাড্রেস জেনে তার বাড়ি গিয়ে তাকে নিয়ে যখন হোটেলে ফিরল, তখন সব শেষ। ডাক্তার আক্তারের পালস পরীক্ষা করে বলল, आप लोगों का दोस्त बहुत पहले ही मर चुका है। রশিদ ডাক্তারকে বলে তখনই একটা ডেথ সার্টিফিকেট লিখিয়ে নিয়ে ডাক্তারের ফিস দিয়ে তাকে বিদায় করল। ডাক্তার চলে যাবার পর সে রফিককে জিজ্ঞাসা করল, তাইলে কি করণ যায়? রফিক বলল, দেশে নেওনের ব্যবস্থা করতে হইব। রশিদ বলল, তুই কি পাগল হইছস? দেশে নেওনের এত টেহা পামু কই? রফিক বলল, তাইলে এই কাফের গো দেশে দোস্ত্রে ফালাইয়া যামু? রশিদ বলল, আমার কাছে সত্যিই টেহা নাই, আর টেহার জোগাড় করণেরও কোনো উপায় নাই। রফিক বলল, তাইলে তুই কনা কি করবি? এহেনে গোরস্থান কই যে তুই গোর দিবি? রশিদ বলল, কেন, বেহানে লোকটা যে কি কইয়া গেল মনে নাই? রফিক বলল, কিন্তু লোকটা তো মানা করছিল, কইল ওহেনে যে যায় হে আর ফিরে আসে না। রশিদ বলল, এইসব বাজে কথা আমি মানতে পারুম না। তাছাড়া দেশে নিয়া গিয়া কি হইব? ওর তো আর আপনার জন বইলা কেউই নাই, আর ওর আম্মি আব্বু 10 বছর হইল মইরা গেছে। থাকার মধ্যে আছে ওর ওই দূর সম্পর্কের এক চাচা, হেও অনেক বছর হইল কোনো খোঁজ খবর রাখে না। তোর কাছে যদি টেহা থাকে তুই লইয়া যাইতে পারস। রফিক দেখল তার কাছে অত টাকা নেই, তাই অনিচ্ছা সত্ত্বেও সে রশিদের কথায় রাজি হলো। রশিদ বলল, কারো আগে একখান কোদাল জোগাড় কইরা নিয়ে আসি, বলে রুম থেকে বেরিয়ে গেল। 15-20 মিনিট পরে কোথা থেকে একখানা কোদাল নিয়ে এসে বলল, চল, বহুত মেহনত কইরা একখান কোদাল জোগাড় করছি, আর অনেক কষ্টে একখান গাড়িও জোগাড় করছি। ড্রাইভারে বহুত কষ্টে রাজি করাইছি। চল চল চল, হকালে চল। রফিক ও রশিদ আক্তারের লাশটা ধরাধরি করে নিয়ে গাড়িতে তুলল। লাশ গাড়িতে তুলতেই ড্রাইভার হিন্দিতে যা বলল তা বাংলা করলে দাঁড়ায়, সাব, আমি কিন্তু জঙ্গলের বাইরেই গাড়ি দাঁড় করাবো, আমি জঙ্গলের মধ্যে ঢুকবো না। আপনারা লাশ নিয়ে গোরস্থানে যাবেন। জঙ্গলে একটু ঢুকেই বাঁদিকে গোরস্থানটা আছে, দেখতে পাবেন। এবার নিন, জলদি জলদি করুন। গাড়ি গোরস্থানের দিকে ছুটে চলল। জঙ্গলের সামনে এসে গাড়ি থামল। রফিক আর রশিদ ধরাধরি করে আক্তারের লাশটাকে নিচে নামালো। নির্মেঘ আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে, এলোমেলো হাওয়া দিচ্ছে, মাঝে মাঝে হালকা মেঘ ভেসে আসছে। মেঘ ও জ্যোৎস্নায় অদ্ভুত অপার্থিব লাগছে জঙ্গলটাকে। রশিদ ড্রাইভারকে তাদের জন্য অপেক্ষা করতে বলল। দুজনে আক্তারের লাশটাকে নিয়ে জঙ্গলে ঢুকল। কিছুটা যাওয়ার পর বাঁ দিকে ঘুরতেই তারা গোরস্থানটাকে দেখতে পেল।
গোরস্থানে ঢুকে দুজনেরই মনে কেমন একটা অস্বস্তি চেপে বসল, যেন কি একটা বিপদ তাদের ঘাড়ের উপর ঝাঁপিয়ে পড়বার জন্য ওত পেতে আছে। রশিদ রফিককে বলল, আমার গাটা কেমন সমসম করতে আছে। রফিক বলল, তরে তো তখনই কইছিলাম এহেনে না আইতে। রশিদ বলল, তুই থাম দেহি, ওখানে তাড়াতাড়ি এয়ারে গোড় দিতে পারলে বাঁচি। নে নে তাড়াতাড়ি গর্তটা খুইরাল, গোড় দিতে হইব। রফিক বলল, না রে ভাই, চল ওখানে ফিরা যাই। রশিদ বলল, আমি এরে গোড় না দিয়া ফিরুম না, হেয়ার লাইগেই কইতে আসি, তাড়াতাড়ি গোড় দিলে তাড়াতাড়ি ফিরতে পারুম। নে নে জলদি কর। রফিক দেখল রশিদকে বলে কোনো লাভ নেই, তাই সে আর কোনো কথা বাড়ালো না। দুজনে মিলে গর্ত খুঁড়তে লাগলো। কিছুক্ষণ খোঁড়ার পর দুজনেই পরিশ্রান্ত হয়ে মাটিতে বসে বিশ্রাম করতে লাগলো। অল্পক্ষণ বিশ্রামের পর রশিদ রফিককে বলল, নে নে চল, বাকি কবরটা খুইরা হালাই, আর কত বিশ্রাম করবি। সামনেই পড়ে আছে আক্তারের লাশ। দুজনে মিলে কবরটা খুঁড়ে আক্তারের লাশটা গোড় দিয়ে দিল। এই গোরস্থানে কবরের গর্ত খোঁড়ার পর থেকেই দুজনেরই কেমন যেন ঝিমঝিম ভাব ধরেছে। তাদের মনে হতে লাগলো যেন তারা ঘুমের ঘোরেই এসব কাজ করছে। লাশটাকে সমাধিস্থ করে তারা গোরস্থানের বাইরে বেরিয়ে এলো। জঙ্গল থেকে বেরিয়ে দুজনে দেখল ড্রাইভার তাদের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। তাদের দেখেই ড্রাইভার বলল, আর এখানে এক মুহূর্ত থাকা ঠিক হবে না, চলুন চলুন। দুজনে গিয়ে গাড়িতে উঠল। গাড়ি তাদের হোটেলে নামিয়ে দিল। তারা দুজনেই ভীষণ ক্লান্ত হয়ে পড়েছিল। নিজেদের রুমে ঢুকেই আলো নিভিয়ে যে যার বিছানায় শুয়ে পড়ল। রশিদ বিছানায় শুয়েই ঘুমিয়ে পড়ল। রফিকের কিন্তু ঘুম এলো না। কিছুক্ষণ জেগে যখন সে ঘুমাবার জন্য প্রস্তুত হচ্ছে, তখনই সে তাদের রুমের বাইরে হোটেলের ম্যানেজারের গলা পেল। ম্যানেজার কলকাতার লোক, নাম শিবদাস মুখোপাধ্যায়। তিনি কাকে যেন বলছেন। বাংলাদেশ থেকে যে 3 জন যুবক এসেছিল, তাদের মধ্যে একজন মারা গেছে। বাকি 2 জন তাদের বন্ধুকে কবর দিতে সেই যে অভিশপ্ত গোরস্থানে নিয়ে গেছে। রাত 12:30 বাজে, এখনও তারা ফেরেনি। ড্রাইভার আর আমি বারবার বারণ করেছিলাম সেই অভিশপ্ত গোরস্থানে না যেতে, কিন্তু তারা কারো কথাই শোনেননি। এখন আমি কি করব বুঝতে পারছি না। রফিক ভাবল, এ কি অদ্ভুত কথা বলছে ম্যানেজার, তারা তো রুমেই শুয়ে আছে। সে চেঁচিয়ে ম্যানেজারকে বলতে যাচ্ছে যে তারা তো হোটেলেই আছে, কিন্তু হঠাৎ চমক ভাঙল রফিকের। কোথায় হোটেল, কোথায় ম্যানেজার, আর কখনই বা তারা গাড়ি করে হোটেলে ফিরল? তারা তো সেই গোরস্থানেই বসে বিশ্রাম করছে। পাশেই আক্তারের লাশ পড়ে আছে, আর সামনেই তাদের হাতেই আধখোড়া কবর। ঠিক তখনই রশিদ রফিককে বলল, নে নে চল, বাকি কবরটা খুইরা লই, আর কত বিশ্রাম করবি। এই কথা শুনে রফিক ভীষণ ভয় পেয়ে গেল। দুজনে মিলে তাড়াতাড়ি কবর খুঁড়তে লাগলো। খুঁড়তে খুঁড়তে রফিক রশিদকে বলল, কি আজব কাণ্ড আমার লগে ঘটতাছে রে রশিদ। রশিদ বলল, কি কাণ্ড ঘটতাছে ক দেখি। রফিক বলল, আমগ লগে একটাই কাণ্ড বারবার ঘটতাছে। রশিদ বলল, কি ব্যাপার আবল তাবল বকতাছস, ঘুমের ঘোরে চোখ খুইলা দেখ, সকাল হইয়া গেছে। হঠাৎই ঘুমটা ভাঙল রফিকের। সে চোখ খুলে দেখল কোথায় গোরস্থান।
সে তো হোটেলের বিছানায় শুয়ে আছে, পাশেই রশিদ বসে আছে। সত্যি সত্যি সকাল হয়েছে। হোটেলের ঘড়িতে দেখল সকাল 7টা বাজে। রশিদ বলল, চা ইসা গেছে, তাড়াতাড়ি চাটা খাইয়া গোসল কইরা ল, দেশে ফিরতে হইব তো। রফিক চায়ের কাপে সবে চুমুক দিয়েছে, এমন সময় রশিদ বলল, নে নে চল, বাকি কবরটা খুইরা লাই, আর কত বিশ্রাম করবি। হঠাৎ রফিক দেখল কোথায় হোটেল, কোথায় বা চা, আর কোথায় কি। সেই তো গোরস্থানেই তারা বসে আছে, পাশেই আক্তারের লাশ, সামনেই আধখোড়া কবর। প্রচণ্ড ভয়ে সে কেঁদে ফেলল। রশিদ বলল, কান্তাসস কেন রফিক? কাঁদতে কাঁদতে রফিক বলল, একটা ভয়ঙ্কর ঘটনার মধ্যে আমরা জড়াইয়া গেছি রে রশিদ। এর থেকে আমরা আর কোনো দিন বাইর হইতে পারুম না। রশিদ জিজ্ঞাসা করল, কি ঘটনা? রফিক বলল, একই ঘটনা ঘুইরা ফিরা ঘটতে আসে রে রশিদ। আমরা এই গোরস্থানে এক্কেরে আটকা পইরা গেছি, এহেন থেকে আর বাইরিতে পারুম না। রশিদ বলল, কি খেপার নাগাল আবল তাবল বকতে আসস? ভালো কইরা চক্ষু চাইয়া দেখ তুই কই আসস। রশিদের কথায় সে দেখল কোথায় গোরস্থান। সে তো হোটেলের রুমে বসে চা খাচ্ছে, এবং সামনে বসে রশিদ, তার হাতেও চায়ের কাপ। রশিদ বলল, খোয়াব দেখতাছস নাকি? ওখানে তাড়াতাড়ি গোসল কইরা ল, নিচে গাড়ি দাঁড়াইয়া আছে, দেশে ফিরতে হইব না। ভয়ে ভয়ে রফিক গোসল ঘরে গেল, কিন্তু সেখানে কোনো ঘটনা ঘটল না। গোসল সেরে এসে সে দেখল রশিদ ঘরে কোথাও নেই। সে ভাবল বাইরে কোথাও হয়তো আছে। ঘরের দরজাটা ভেজানো। হঠাৎ দরজার বাইরে হোটেল ম্যানেজারের গলা শোনা গেল। তিনি কাকে যেন বলছেন, এখন আমি কি করব বলো তো? একজন তো মারাই গেছে, বাকি দুজন তাদের বন্ধুর ডেড বডিটা নিয়ে সেই যে গোরস্থানে গেল, কাল রাত থেকে আর ফেরেনি। এখন কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে আমাকে জিজ্ঞাসাবাদ করবে। হতচ্ছাড়া ড্রাইভারটাই ওই পুলিশকে খবর দিয়েছে। এই কথা শুনে রফিক খুব ভয় পেয়ে গেল, এবং তখনই তার চমক ভাঙল। তবে এবার নতুন কিছু ঘটল, এবং যা ঘটল তা অত্যন্ত ভয়ঙ্কর ব্যাপার। রফিক দেখল এবার সে আর মাটিতে বসে নেই, কবরের মধ্যে শুয়ে আছে। আশেপাশে রশিদকে কোথাও দেখতে পেল না। চিৎকার করতে গেল, কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোলো না। উঠতে গিয়ে বুঝল তার ওঠার ক্ষমতা নেই। হঠাৎ এক অদ্ভুত অপার্থিব ব্যাপার ঘটতে শুরু করলো। আপনা আপনি তার কবরে মাটি ভরতে শুরু করলো, কিন্তু নড়াচড়ার ক্ষমতাটুকুও তার আর তখন নেই। ধীরে ধীরে তার নাক, মুখ এবং সারা শরীর মাটিতে ঢেকে যাচ্ছে। তার দম বন্ধ হয়ে আসছে, শ্বাস প্রশ্বাস নেবার ক্ষমতাটুকুও তার লোপ পেতে লাগলো। জঙ্গলের বাইরে দাঁড়িয়েছিল গাড়ি। গাড়ির ড্রাইভার অপেক্ষা করছিল। প্রায় 2 ঘন্টা কেটে যাওয়ার পর যখন ড্রাইভার বুঝল তাদের ফেরবার আর কোনো আশা নেই, তখন সে গাড়ি ছোটালো আলমোড়া পুলিশ স্টেশনের দিকে। রফিক ও রশিদ তাদের বন্ধু আক্তারের জন্য যে কবর খুঁড়েছিল, ঠিক তার পাশেই এখন আরও 2টো সদ্য খোঁড়া কবর শোভা পাচ্ছে। এতক্ষণ আপনারা শুনছিলেন শুভঙ্কর চক্রবর্তীর লেখা গোরস্থানে অজানা ভয়। গল্পটা বা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং সঙ্গে লাইক ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ।